নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে নিফটিকে আমরা একটু বেশ বড় রকমের একটা মুভমেন্ট দিতে দেখলাম 181 পয়েন্টের, এবং সেই সাথে নিফটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জোনে আজকে ক্লোজিংটা দিয়েছে। তো যে কারণে আমি নিফটির যে পুরনো অ্যানালাইসিস ছিল সেই অ্যানালাইসিসটাকে মুছে দিয়েছি। আজকে নতুন করে অ্যানালাইসিস করব এবং চার্ট আমরা ড্র করব। সেই সাথে ব্যাঙ্ক নিফটিও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকআউট আজকে দিয়েছে, সেই জায়গাটা নিয়েও ডিসকাস করব। দুটি স্টক নিয়ে ডিসকাস করব, যে দুটি স্টক কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। প্রথমেই যদি আমরা নিফটিতে চলে আসি, তাহলে নিফটিতে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে নিফটি গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল। গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে নিফটি কিন্তু এই যে জোনটা ছিল, যে জোনটাকে আমি এই মুহূর্তে মার্ক করলাম, এই জোনে কিন্তু আমরা দেখলাম 3 দিন সময় কাটালো। তারপরে এখানে যে গ্যাপটা ছেড়ে গিয়েছিল সেই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করতে এলো, অর্থাৎ এখানে যে গ্যাপটা ছেড়ে গিয়েছিল সেই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করতে এলো। এই গ্যাপটাকে ফুলফিল করার পরে আমরা দেখলাম টানা 3 দিন কিন্তু নিফটি ওপরের দিকে মুভ দিয়েছে। সেই সাথে এখানে যে রিজেকশনটা ছিল সেই রিজেকশনটাকে কিন্তু আজকে খুব সুন্দরভাবে ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করেছে। আমি টেলিগ্রাম চ্যানেলে আজকে আপডেট দিয়েছিলাম যে নিফটি কোথাও না কোথাও কিন্তু সাস্টেইন করার চেষ্টা করছে একটা ভালো জায়গাতে যাওয়ার জন্য। কিন্তু আজকে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে, যদি সেই জায়গাটাকে আমরা মার্ক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা স্ট্রং রিজেকশন জোন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে 24,520 কাছাকাছি একটা জোন, যে জায়গাটা কিন্তু নিফটির জন্য একটা স্ট্রং রিজেকশন জোন। সেই সাথে নিফটি আজকের দিনে যে ক্লোজিংটা দিয়েছে, সেই ক্লোজিংটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা খুব সুন্দর প্যাটার্ন আমরা তৈরি করতে দেখেছি, এবং যে প্যাটার্নটাকে যদি ব্রেকআউট দেয়, দেন নিফটিতে কিন্তু বড় সড়ো একটা র্যালি নিয়ার ফিউচার দেখা যেতে পারে। যে প্যাটার্নটা আমি এখানে ড্র করলাম, এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের মতন একটা প্যাটার্ন বানিয়েছে, যে প্যাটার্নটাকে কিন্তু অলরেডি ব্রেকআউট দেওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। কাজেই নিফটি এই মুহূর্তে তার গুরুত্বপূর্ণ একটা জোনকে আজকে ব্রেকআউট দিয়েছে, সেটা হচ্ছে এই জোনটা, সেটা হচ্ছে 24,340-এর কাছাকাছি। দেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 24,520-এর কাছাকাছি। তো 24,520 জোনটা যদি স্ট্রং রিজেকশনের কাজ করে, সেক্ষেত্রে আমাদের জন্য এই মুহূর্তে কিন্তু স্ট্রং সাপোর্টও রয়েছে। সেটা হচ্ছে এই জোনটাকে যদি আমরা মার্ক করি, তাহলে হচ্ছে 23,900 আমাদের জন্য এই মুহূর্তে স্ট্রং একটা সাপোর্ট। তো দুটো বিষয় এখানে হতে পারে, যেহেতু নিফটি পরপর 3 দিন পজিটিভ ক্লোজিং দিয়েছে, মেবি এই জোনটাতে একটা রিজেকশন পেতে পারে, এবং রিজেকশন পাওয়ার পরে এখান থেকে একটা পুল ব্যাক দেখাতে পারে। সেক্ষেত্রে প্রথম সাপোর্ট আমাদের হয়ে যাবে এই জোনটা, অর্থাৎ যে জায়গাটাতে 3 দিন সময় কাটিয়েছিল, তারপরে গ্যাপ ফুলফিল করতে এসেছিল, এই জোনটা একটা সাপোর্ট হবে। এই জোনটা পরে কিন্তু আমাদের কাছে এই 23,900 জোনটা রয়েছে। কাজেই এই দুটো জোন কিন্তু নিফটির জন্য এই মুহূর্তে খুব স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে নিচের দিকে। এবং ওপরের দিকে আমাদের কাছে যেটা স্ট্রং রিজেকশন, সেটা হচ্ছে 24,520। এই 24,520টাকে যদি ব্রেক করে নিফটি স্টে করে যায় এর ওপরে, দেন নিফটি কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আরও ভালো লেভেল ওপরের দিকে দেখাতে পারে, এবং সেক্ষেত্রে আমরা এই সব লেভেলগুলোকে নিয়ার ফিউচার দেখতে পারি। 25,100, 25,400, এইসব লেভেলগুলোকে কিন্তু আমরা নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। কাজেই নিফটির চার্ট এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গাতে রয়েছে। এরপরে চলে আসবো ব্যাঙ্ক নিফটি নিয়ে। ব্যাঙ্ক নিফটি আজকের দিনে 586 পয়েন্টের একটা ভালো মুভ দিয়েছে, এবং সেই মুভটা দেওয়ার সাথে সাথে ব্যাঙ্ক নিফটি কিন্তু তার যে রিজেকশন ছিল, যদি ক্লোজিং বেসিসে ধরা হয়, সেই রিজেকশনটাকে কিন্তু অলরেডি এখানে ব্রেকআউট দিয়ে ফেলেছে। কিন্তু এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে হাইটা বানিয়েছিল, সেটা হচ্ছে 52,750-এর কাছাকাছি, সেই হাইটাকে কিন্তু এখনও ব্রেক করেনি। এবং সেই সাথে আরও একটা বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিফটি ব্যাংক যে গ্যাপটা আমাদের এখানে ছেড়ে গেছে, সেই গ্যাপটাকে কিন্তু ফুলফিল এখনও অবধি করেনি, যেটা নিফটি কিন্তু অলরেডি করে দিয়েছে। কাজেই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদেরকে নিচের দিকে দুটো লেভেল একটু মার্ক করে নিতে হবে। প্রথম লেভেল হচ্ছে এখানে যে লোটা বানিয়েছিল সেই লোটা, এই লোটাকে যদি কোনো কারণবশত ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু খুব সম্ভাবনা রয়েছে ব্যাঙ্ক নিফটি তার যে এখানে গ্যাপটা ছেড়ে গিয়েছিল সেই গ্যাপটাকে ফুলফিল করতে আসতে পারে। অর্থাৎ 51,700 যদি ব্রেকডাউন দেয়, তাহলে 51,170-এর কাছাকাছি কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিচের দিকে আমরা আসতে দেখতে পারি। আর যদি ব্যাঙ্ক নিফটি এই
52,750-এর যে জোনটাকে ড্র করলাম এর ওপরে স্টে করে যায় এই মুহূর্তে, দেন এখানে কিন্তু একটা মুভ আসার সম্ভাবনা নিয়ার ফিউচার থাকতে পারে। কাজেই দুটো জায়গায় আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত যদি উপরের দিকে 52,750-কে ব্রেকআউট দেয়, একটা র্যালি এখানে শর্ট টার্মে আসতে পারে, এবং নিচের দিকে যদি 51,702 যেটা রয়েছে সেটাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু 51,180 পর্যন্ত আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখতে পারি। কাজেই ব্যাঙ্ক নিফটির এই লেভেলসগুলোকে এই মুহূর্তে মাথায় রাখার দরকার রয়েছে। এরপরে চলে আসবো স্টক নিয়ে। প্রথম স্টক অশোক লেল্যান্ড। এই স্টকটি নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি কিন্তু ওখানে ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। অশোক লেল্যান্ড স্টকটি এর আগে আমি ডিসকাস করেছিলাম যখন স্টকটি তার ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল এবং তার এই যে হাই ছিল এই হাইটাকে ব্রেকআউট দিয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখলাম যে অশোক লেল্যান্ড কিন্তু তার ব্রেকআউট লেভেলটাকে অলরেডি এখানে রিটেস্ট করলো। রিটেস্ট করার পরে আজকের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু তার যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইয়ের কাছাকাছি জায়গাতে গিয়ে ক্লোজিং দিয়েছে এই জায়গাটাতে। কাজে এখানে পজিটিভ দিক কিন্তু একটা দেখা যাচ্ছে এবং সেই সাথে অশোক লেল্যান্ডে আমরা একটা খুব ভালো প্যাটার্ন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি, যেটা আমি অলরেডি আগের দিনে বলেছিলাম। এখানে কিন্তু অশোক লেল্যান্ড একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বানিয়েছিল, যেটাকে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর এই লেভেলটাকে অলরেডি রিটেস্ট করে গেছে, রিটেস্ট করে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো স্টকটিতে সব দিক থেকে কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে এবং এখানে যদি আমরা ইএমআইটাকে অ্যাপ্লাই করি, ইএমআইটাকে অ্যাপ্লাই করলেও কিন্তু একটা খুব সুন্দর সিনারিও আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 50 ইএমএ এবং 100 ইএমএ দুটো জায়গাতে এসেই কিন্তু স্টকটি সাপোর্ট নিয়েছে এবং 50 ইএমএ কোথাও না কোথাও 100 ইএমএকে ব্রেকআউট দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু আমার যথেষ্ট পজিটিভ লাগছে এই স্টকটির ক্ষেত্রে। তো যেহেতু এখানে অনেকগুলো পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, স্টকটিকে অবভিয়াসলি আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয়, আগের বার আমি যেটা বলেছিলাম 214 কাছাকাছি জায়গাতে এসএল একটা রেখে সেখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। এই মুহূর্তে এসএলটাকে কিন্তু শিফট করা যেতে পারে, সেটা হচ্ছে মোটামুটি এই জায়গাটাতে 226-এর কাছাকাছি জায়গাতে এসএলটাকে শিফট করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে এবং অবভিয়াসলি ওপরের দিকে কিন্তু আমরা ভালো একটা মুভ দেখতে পাবো। শুধু সুইং ট্রেডিং না, মিড টার্মেও কিন্তু স্টকটি বেশ ভালো মুভ দিতে পারে। আদারওয়াইজ যদি এসএল না রেখে এখানে এন্ট্রির চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে এই যে 235 যেখানে আজকে ক্লোজিং দিয়েছে এর উপরে স্টকটি যখনই যেতে শুরু করবে তখন কিন্তু এখানে আমরা আমাদের একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। কাজেই অশোক লেল্যান্ড স্টকটিকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু আমি কোনোভাবেই রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি বলছি না এই স্টকটি আপনারা এখনই কিনে নিন, আপনারা নিজেদের অ্যানালাইসিস করুন, ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরেই কিন্তু ডিসিশন নেবেন। নেক্সট স্টকে আসবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কিং সেক্টরের একটি স্টক আজকে 3-3.5%-এর কাছাকাছি মুভ দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাস করলাম। ব্যাঙ্কিং স্টকের ক্ষেত্রে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওভারঅল ব্যাঙ্কিং সেক্টরের মুভ কোন দিকে হচ্ছে সেটা দেখা। তো যদি ওভারঅল মার্কেটের যে ব্যাঙ্কিং স্টকগুলো রয়েছে সেগুলোর মুভ ঠিকঠাক থাকে, তাহলে এই স্টকটি কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ জায়গাতে রয়েছে এবং অন্যান্য স্টকের তুলনায় কিন্তু অনেক স্ট্রং রয়েছে এই মুহূর্তে। কারণ হচ্ছে কি, এই ব্যাঙ্কিং সেক্টরের স্টকটিকে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো আমাদেরকে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। প্রথমত আমি এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি রিজেকশন পাচ্ছিল, যেটাকে এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করতে আসে এবং এক্স্যাক্টলি ওই ট্রেন্ড লাইনের কাছাকাছি জায়গাতেই কিন্তু সাপোর্ট নিতে দেখা যায় স্টকটিকে। অর্থাৎ এখানে যথেষ্ট একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টকটি এখানে যে প্যাটার্নটা বানানোর চেষ্টা করছে সেই প্যাটার্নটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। প্রথমত এখানে লো বানালো, লো বানানোর পরে এখানে গেল, এই জোনটাকে ব্রেক করলো, যেটা তার ট্রেন্ড ছিল লোয়ার লো সেটাকে ব্রেক করলো, দেন এখানে সাপোর্ট নিল, তারপরে আবার এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করলো। এক্স্যাক্টলি এই জোনটাতে রিজেকশন পেল, কিন্তু তার যে লো সেই লোটা কিন্তু এই জায়গাতে ক্রিয়েট করলো, অর্থাৎ তার যে লাস্ট লো
সেই লোকে কিন্তু ব্রেক করে নিচে যায়নি। কাজে এখানে 3বার আমরা দেখতে পেলাম তার লোগুলোকে ওপরের দিকে শিফট করতে, যেটা যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে এই স্টকটির জন্য। তো এখানে একটা বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, স্টকটি কিন্তু খুব স্ট্রং একটা রিজেকশন জোনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে যদি এই জোনটাকে আমরা একটু মার্ক করে নিই, তাহলে দেখা যাচ্ছে এই জোনটা কিন্তু স্টকটির জন্য স্ট্রং একটা রিজেকশন। কারণ একটা সময় এখানে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নেওয়ার পরে পরবর্তী সময় যখন এই জায়গাটাতে এসেছিল, দেখুন এখানে রিজেকশন পেয়েছিল। আমরা জানি যখন কোনো স্টক একটা জায়গায় সাপোর্ট নেয়, পরবর্তী সময় সেই জায়গাটা কিন্তু রিজেকশনের কাজ করে, এবং পরবর্তী সময় যখন স্টকটি তার ট্রেন্ডকে ব্রেক করলো, তারপরেও কিন্তু ওই জোনেই দুবার রিজেকশন অলরেডি পেয়ে গেছে, এখানে একবার, এখানে একবার। কিন্তু যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন কোনো স্টক বারবার তার রিজেকশন জোনকে হিট করে, তখন সম্ভাবনা থাকে সেই জোনটাকে ব্রেকআউট দিতে পারে। তো এখানে দেখা যাচ্ছে এই জায়গাতে চেষ্টা করেছিল, এখানে চেষ্টা করেছিল, এবং এখানেও কিন্তু চেষ্টা করছে ওই জোনটাকে ব্রেকআউট দেওয়ার। কাজে এই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ আমার মনে হচ্ছে। এবং এখানে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্টকটি যখন এখানে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, এখানে কিন্তু শর্ট টার্মে একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিলে একটা সুইং ট্রেডিংয়ে ভালো মুভমেন্ট এই স্টকটি আমাদেরকে দিতে পারে। কাজেই এই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ আমার এই মুহূর্তে লাগছে। এরপরে স্টকটির যদি ইএমএটা আমরা দেখে নিই, তাহলে সেখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যে জায়গাটাতে আমরা জোনটাকে ড্র করেছি এক্স্যাক্টলি ওই জায়গাতেই কিন্তু 200 ইএমএটা রয়েছে। তো যেহেতু 200 ইএমএটা ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই 200 ইএমএটাও কিন্তু একটা রিজেকশনের কাজ করছে। তো সিম্পল একটা বিষয় এখানে চিন্তাভাবনা রাখা যেতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু 200 ইএমএ এবং এই যে জোনটা ড্র করেছি সেই জোনের রিজেকশন রয়েছে। 200 ইএমএর ওপরে স্টকটি যদি স্টে করে যায়, দেন এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং বাইং জোন হতে পারে। কারণ 200 ইএমএটা আমরা জানি লং টার্মের ভিউতে স্ট্রং সাপোর্টের কাজ করে। কাজেই 200 ইএমের ওপরে যদি সাস্টেন করে যায়, এখানে কিন্তু ভালো একটা মুভ আসার সম্ভাবনা থাকবে। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য অবভিয়াসলি ওয়াচলিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।